গুম, খুন, বিচার এসব নিয়ে কত কাণ্ড করে 2024 সালে ক্ষমতা দখলের পর ইউনূস সরকার সারা দেশে কেবল আওয়ামী লীগ নেতাকর্মীকেই হত্যা করেছে প্রায় হাজার খানেক। আর জুলাই সন্ত্রাস চলাকালে যাদেরকে হত্যা করা হয়েছিল পুলিশ বাহিনীর সদস্য সহ, তাদেরকে আইন করে বিচারের পথ বন্ধ করা হয়েছে। ওদিকে শেখ হাসিনাকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড, আর কিছু মৃত্যুদণ্ড আসছে অচিরেই। হাসানুল হক ইনু আছেন, কিংবা ধরুন আরো যেসব আওয়ামী লীগ নেতা কর্মী আছে তাদের মৃত্যুদণ্ড। প্রশ্ন হলো, গুম খুন নিয়ে দেশে বিদেশে এত তোড়জোড়ের পরও তুরাগে ফেলে দেওয়া হচ্ছে আওয়ামী লীগ কর্মীদের লাশ, গুম করা হচ্ছে সামান্য একজন জেলেকে, আর সেজন্য আন্তর্জাতিক অঙ্গন থেকে আসছে প্রতিবাদ। এখন গুম কমিশন কোথায়? ঘুমিয়ে গেল কিনা? চলুন তো দেখে আসি। তথাকথিত জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষকে বলা হয়েছিল রাষ্ট্রীয় নিপীড়নের যুগ শেষ হয়েছে, আর কেউ গুম হবে না, কাউকে পরিচয়হীন বাহিনী তুলে নেবে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা কাউকে ধরে নিয়ে দিনের পর দিন অস্বীকার করতে পারবে না। তথাকথিত আয়না ঘরকে বানানো হয়েছিল ইউনূস সরকারের রাজনৈতিক প্রচারণার কেন্দ্রবিন্দু। গুম নিয়ে কমিশন হলো, সংবাদ সম্মেলন হলো, আবেগঘন সাক্ষাৎকার হলো, বিদেশি কূটনীতিকদের সামনে মানবাধিকারের দীর্ঘ বক্তৃতা হলো। কিন্তু সরকার বদলালেও গুমের রাজনীতি বদলালো কোথায় বলেন তো? বরং এখন মনে হচ্ছে যে গুমের সংজ্ঞাটি রাজনৈতিকভাবে বদলে দেওয়া হয়েছে। বিএনপি জামায়াতের কেউ নিখোঁজ হলে সেটি ছিল গুম, আওয়ামী লীগের কেউ নিখোঁজ হলে বা তাকে হত্যা করা হলে সেটা গুমও নয়, কিংবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নয়। সরকার বিরোধী কাউকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেলে সেটি নিরাপত্তার প্রয়োজনে জিজ্ঞাসাবাদ, পরে নদী থেকে মরদেহ পাওয়া গেলেও সেটি দুর্ঘটনা, আর পরিবার প্রশ্ন তুললে বলা হবে রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে। ধরুন আজকে জেলের ভেতর নিহত কোনো আওয়ামী লীগ নেতার বোন যদি তুলির মতো তার ভাই হারানোর জন্য প্রশ্ন তুলে, তাহলে নাকি সেটা রাজনৈতিক অপপ্রচার। এমন একটি রাষ্ট্রীয় অভিধান তৈরি হয়েছে যেখানে অপরাধের নাম নির্ধারিত হয় ভুক্তভোগীর রাজনৈতিক পরিচয় দেখে। তুরাগ নদ থেকে অল্প কয়েকদিনের ব্যবধানে অন্তত 4টি মরদেহ উদ্ধারের তথ্য সংবাদ মাধ্যমে এসেছে, আমরা জানি। আরো বেশি কিন্তু সংবাদ মাধ্যম ভয় তা প্রচার করেনি। নিখোঁজ হওয়ার পর মরদেহ পাওয়া গেছে, পরিবারের সদস্যরা প্রশ্ন তুলেছেন, প্রত্যক্ষদর্শীরা বর্ণনা দিয়েছেন, কিন্তু পুলিশ দ্রুত সংবাদ সম্মেলন করে ঘটনাগুলোকে দুর্ঘটনা বলেছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচারের অভিযোগ তুলেছে। তদন্ত শেষ হওয়ার আগেই যখন পুলিশ সিদ্ধান্ত ঘোষণা করে দেয়, তখন তদন্তের আর প্রয়োজনটা কি বলেন? ময়না তদন্ত, সাক্ষ্য, কল লিস্ট, সিসিটিভি ফুটেজ, নিখোঁজ হওয়ার পূর্ববর্তী পরিস্থিতি, এসব এখন একেবারেই অপ্রয়োজনীয়। রাষ্ট্র যেন বলতে চায় যে নদীতে মরদেহ পাওয়া গেছে তো কি হয়েছে, মরদেহ মানে কথা বলতে পারে না তো। পরিবার কথা বললে তাদের ভয় দেখানো যাবে, সাংবাদিক প্রশ্ন করলে অপপ্রচারকারী বলে তাকে আওয়ামী লীগের দোসর বলে বাদ দেওয়া যাবে। গুমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী সরকারের সময়েই একজন দরিদ্র জেলেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। একজন জেলে রাষ্ট্রের কোন নিরাপত্তা বিপন্ন করেছিল বলুন? সেই মোংলার একজন জেলে যাকে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী তুলে নিয়ে গুম করে ফেলেছে। তার হাতে কি রাষ্ট্রীয় গোপন নথি ছিল? তিনি কি কোনো সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছিলেন তার জাল দিয়ে? নাকি তার একমাত্র অপরাধ ছিল তিনি ক্ষমতাবান কারো স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েছিলেন, অথবা ভুল সময়ে ভুল জায়গায় ছিলেন? একজন সাধারণ জেলেকেও যদি রাষ্ট্র তুলে নিয়ে অস্বীকার করতে পারে, তাহলে গুম আর শুধু রাজনৈতিক নেতাদের সমস্যা নয়, এটি প্রতিটি নাগরিকের সমস্যা। আজ জেলে, কাল সাংবাদিক, পশু ব্যবসায়ী, তারপর রাজনৈতিক কর্মী। রাষ্ট্র একবার কাউকে অদৃশ্য করার ক্ষমতা পেয়ে গেলে সেই ক্ষমতা কখনো একটি দলের মধ্যে সীমাবদ্ধ থাকে না। অন্তর্বর্তী সরকার গুম বিরোধী অধ্যাদেশে বলেছিল জাতীয় নিরাপত্তা বা অন্য কোনো অজুহাত গুমের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। গুমকে চলমান অপরাধ বলা হয়েছিল। নির্দেশদাতা, ষড়যন্ত্রকারী, বাস্তবায়নকারী সবাইকে শাস্তির আওতায় আনার কথা বলা হয়েছিল। তদন্তের সময়সীমাও নির্ধারণ করা হয়েছিল। কিন্তু তারেক রহমানের সরকার ক্ষমতায় এসে আবার
জাতীয় নিরাপত্তার নামে এমন বিধান তৈরির চেষ্টা করছে যাতে কাউকে গোপনে আটক রাখার পথ খুলে যেতে পারে। অর্থাৎ একদিকে গুমের জন্য মৃত্যুদণ্ডের আইন, অন্যদিকে রাষ্ট্রের নিরাপত্তার নামে মানুষকে অদৃশ্য করার সুযোগ। আইনটি যেন অপরাধ বন্ধ করার জন্য নয়, বরং কার গুম অপরাধ এবং কার গুম রাষ্ট্রীয় প্রয়োজন সেটি রাজনৈতিক পার্থক্য তৈরির জন্য, মানে সেই রাজনৈতিক পার্থক্যটা তৈরি করার জন্য। এখানেই গুম কমিশনের ভূমিকা নিয়েও সবচেয়ে বড় প্রশ্নটা আমরা তুলতে চাই বা তোলা উচিত। কমিশন অতীতের অভিযোগ সংগ্রহ করেছে, সাক্ষ্য নিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস হুমকি ধামকি দিয়েছে, সংখ্যার হিসাব দিয়েছে এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে ভুক্তভোগীদের শ্রেণীবিন্যাস করেছে। কিন্তু কমিশনের দায়িত্ব কি শুধু শেখ হাসিনার শাসনকাল নিয়ে একটি রাজনৈতিক অভিযোগপত্র তৈরি করা? বর্তমান সরকারের সময় কেউ নিখোঁজ হলে কমিশন কি নীরব থাকবে? তুরাগে মরদেহ পাওয়া গেলে কমিশনের কোনো বক্তব্য থাকবে না? নিরাপত্তার নামে গোপন আটক রাখার বিধান আনার চেষ্টা হলে কমিশন কি প্রশ্ন তুলবে না? কমিশন যদি শুধু একটি নির্দিষ্ট সময় এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবহারের জন্য তৈরি হয়ে থাকে, তাহলে সেটি মানবাধিকার কমিশন তো হতে পারে না, গুম কমিশন তো হতে পারে না, এটা রাজনৈতিক পলিটিক্যাল কমিশন। এবং যে পলিটিক্যাল কমিশনের সদস্য গুম কমিশনেও আছেন, আবার আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্টের তিনি আবার ডাইরেক্টর হিসেবে আছেন। গুম কমিশন নির্দিষ্ট সরকারের আবিষ্কার নয়, এটি জবাবদিহিহীন রাষ্ট্রের অস্ত্র। যে বাহিনীকে আদালতের বাইরে ক্ষমতা দেওয়া হয়, যে কর্মকর্তাকে রাজনৈতিক আনুগত্যের বিনিময়ে দায়মুক্তি দেওয়া হয়, যে গোয়েন্দা সংস্থাকে সংসদীয় এবং বিচারিক নজরদারির বাইরে রাখা হয়, সেই রাষ্ট্রে গুম হবেই। সরকার বদলাবে, ভুক্তভোগীর পরিচয় বদলাবে, কিন্তু অন্ধকার মানে গাড়ি, গোপন কক্ষ, অস্বীকার এবং পরে নদীতে মরদেহ পাওয়ার গল্প বদলাবে না। ইউনূস সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার করেননি, নিজেই রাষ্ট্র দখল করেছেন অবৈধভাবে। তারা শুধু প্রতিষ্ঠানের রাজনৈতিক মালিকানা বদলেছিলেন। পুরনো কর্মকর্তাদের কেউ নতুন অনুগত্যে টিকে গেছে, কেউ বদলি হয়েছে, কেউ নতুন রাজনৈতিক প্রভুর অধীনে আগের মতোই কাজ চালিয়ে যাচ্ছে। যে ব্যবস্থা গতকাল বিএনপি জামায়াতকে টার্গেট করার অভিযোগে অভিযুক্ত ছিল, আজ সেই ব্যবস্থাই আওয়ামী লীগকে টার্গেট করছে। পার্থক্য শুধু গতকালকের মানবাধিকার কর্মীদের একটি অংশ আজ ক্ষমতার পাশে বসে নীরব ভূমিকা পালন করছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো গুম এখন মবের রাজনীতি, প্রশাসনিক প্রতিরোধ এবং রাষ্ট্রীয় প্রচারণার সঙ্গে একাকার হয়ে গেছে। একজন আওয়ামী লীগ কর্মী নিখোঁজ হলে তার পরিবার থানায় যেতে ভয় পায়, মামলা করতে গেলে উল্টো মামলার আশঙ্কা থাকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বললে বলা হয় ফ্যাসিবাদের দোসর, মরদেহ পাওয়া গেলে রাজনৈতিক পরিচয় মুছে দিয়ে দুর্ঘটনার গল্প বানানো হয়। এটাই হচ্ছে তথাকথিত নতুন বন্দোবস্তের বাংলাদেশ। গুম কমিশনের কাছে তাই প্রশ্নটা খুব সরল, আপনারা কি মানুষের গুম তদন্ত করবেন নাকি রাজনৈতিক পরিচয় দেখে গুম বাছাই করবেন? বর্তমান সরকারের সময়কার অভিযোগগুলো কোথায় নথিভুক্ত হচ্ছে? নিখোঁজ ব্যক্তিদের পরিবারগুলো কি সুরক্ষা দেওয়া হচ্ছে? সন্দেহভাজন বাহিনী এবং কর্মকর্তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? তুরাগের মরদেহগুলোর স্বাধীন তদন্ত দাবি করা হয়নি কেন? একজন জেলেকে তুলে নেওয়ার অভিযোগে বিদেশ থেকে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন তার প্রতিবাদ করছে, বাংলাদেশের গুম কমিশন কি করছে? কোনো উত্তর নেই। কারণ গুম কমিশনের কাজ সম্ভবত গুম বন্ধ করা ছিল না, কাজ ছিল একটি রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠা করা। সেই বয়ানের ভিত্তিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এবং নতুন শাসকদের মানবাধিকারের মুখোশ পরিয়ে দেওয়া। কিন্তু নদীতে ভেসে ওঠা প্রতিটি মরদেহ সেই মুখোশ ছিঁড়ে ফেলছে। প্রতিটি নিখোঁজ মানুষ প্রমাণ করছে রাষ্ট্র বদলায়নি, শুধু গুমকারীর রাজনৈতিক পরিচয় বদলেছে। আর যে কমিশন বর্তমানের গুম দেখে না, বর্তমানের মরদেহ নিয়ে প্রশ্ন করে না, বর্তমানের মানে ক্ষমতায় যারা আছে তাদের কাছে জবাবদিহি দাবি করে না, সেই কমিশন তো ঘুমিয়ে নেই, সেই কমিশন জেগেই আছে। তবে জেগে আছে এই ক্ষমতার পাহারাদার হিসাবে। ইউনূসের সময় ইউনূসের পাহারা দিয়েছে, এখন তারেক রহমানের পাহারা দিচ্ছে। গুম কমিশন ঘুমিয়ে গেছেন, নক নক নক, জেগে উঠুন। আপনারা কি ঘুমুলেন? জেগে উঠুন। ভালো থাকবেন সবাই।